প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত আজকের এই আলোচনা সভা। ইতিমধ্যে আপনারা জানেন বিগত সম্মেলনের পর থেকে আমরা ঢাকা জেলা আওয়ামী লীগ প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করে থাকি। জাতীয় সমস্ত কর্মসূচি সফলভাবে পালিত হচ্ছে। উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা এই ঢাকা জেলার কর্মকাণ্ড চালিয়ে যাই। আমাদের সকলের প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য সময়ে যখন কর্মকাণ্ডকে করতে হয় তখন তার আজকে ঢাকা জেলা আওয়ামী লীগের অনুষ্ঠানে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় নেতা আমার খুবই নিকটতার সাথে আমি অনেক ঢাকা জেলা আওয়ামী লীগের রাজনীতি সংগঠনে আমাকে অনেক গাইডেন্স দিয়েছেন জানাব এবং আজকে মঞ্চে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কামরুল ভাই, মঞ্চে উপস্থিত আছেন আমাদের তখন পররাষ্ট্রমন্ত্রী কামাল ভাই, যদিও কামাল ভাই আমাদের মহানগর তেজগাঁও থেকে এমপি, কিন্তু আমি কিন্তু মনে করি উনি আসলে আমাদের ঢাকা জেলারই মানুষ, যেহেতু উনি আমরা বাড়ি ব্যবসায় পাবো। আর মঞ্চে উপস্থিত আছেন আমাদের দুইজন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সচিবরা আছেন, সংগঠনরা আছেন, আমাদের এনামুল হোসেন ভাই এবং মির্জা আজম। আবার আমি দুজন থেকেই কিন্তু আবার রাজনৈতিক সম্বন্ধে অনেক কিছু ওনারা আমাদেরকে গাইডেন্স দিয়েছেন। মঞ্চে উপস্থিত আছেন আমার ছোট ভাই তথ্যমন্ত্রী প্রতিমন্ত্রী আরাফাত এবং আমার সামনে ঢাকা জেলার আওয়ামী লীগের কর্মীরা যারা আছেন, দোহার কর্মী যারা আছেন, কেরানীগঞ্জের কর্মীরা যারা আছেন, আমাদের কর্মীরা আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদেরকে আমাদের প্রিয় বাংলাদেশ দিয়েছেন। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের 3 লক্ষ বীর মুক্তিযোদ্ধা, 2 লক্ষ মহামুন, যাদের থেকে আমরা স্বাধীনতা পেয়েছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 4 জাতীয় নেতা এবং সেই কালো রাত্রে 15ই আগস্টে বঙ্গবন্ধু, বঙ্গমাতা, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ বঙ্গবন্ধুর অন্যান্য পরিবারের অন্যান্য সদস্যরা যারা শাহাদাত সে কালো রাত্রে বরণ করেছিলেন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছি ওনাদের সকলকে যেন ফেরদৌসে যেন জায়গা স্থান ওনাদের জন্য পান। আমরা আজকে
সালে জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরে এসেছিলেন, সেটা নিয়ে আজকে সবাই কথা বলতেছে। সেই জিনিসটাকে আজকে আমরা কিন্তু স্মরণ করছি এবং আমি মনে করি আমরা সেটা যে কথাগুলি অনেকগুলি বলা হয়েছে, আমি শুধু একটা কথা বলবো যে আমি অনেক সময় চিন্তা করি যে দেশে যদি আমার পরিবারকে ওইভাবে নির্মমভাবে হত্যা যদি করা হতো, আমি কিন্তু সে দেশে আর জীবনে কিন্তু ফিরে যেতাম না। আমার কিন্তু সে দেশের সাথে, সে দেশের মানুষদের সাথে আমার কিন্তু একটা কি বলবো, আমি ভাবতাম কিনা যে দেশে যে মানুষরা আমার পিতা মাতা ছোট ভাই সবাইকে এইভাবে নির্মমভাবে হত্যা করতে পারে, সে দেশে আর ফেরত গিয়ে কোনো লাভ নেই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী উনি, আমি ওনার সাথে অনেকবার এটা নিয়ে কথা বলেছি, উনি বলছেন আমি শুধু একটা কারণে ফেরত আসলাম, যে আমি ভাবলাম যে আমার বাবা দেশটাকে স্বাধীন করেছে এবং উনি সোনার বাংলা একটা স্বপ্ন দেখেছিলেন। আমাকে আমার বাবার সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে হবে, এই জন্যই আমি কিন্তু দেশে ফেরত এসেছিলাম। আমি, আপনারা জানেন, অনেকেই আমার পূর্ববক্তারা বলেছেন সেই দিনের কথা, উনি যখন ফেরত এসেছিলেন কিভাবে আমাকে উনি এক কথা বলেছেন যে ফেরত আসার পরেও ওনাকে কিন্তু নানান রকমের বাধাগুলি, একটা তো ছিল যে সরকার তরফ থেকে অনেক বাধা দেওয়া হচ্ছে, অনেক চ্যালেঞ্জ ওনাকে ফেস করতে হয়েছে, কিন্তু তার সাথে সাথে দলের ভিতরেও কিন্তু ওনার অনেক বাধা ওনাকে ফেস করতে হয়েছে। দলের মধ্যে দল তখনই কিন্তু ওনাকে ঐক্যবদ্ধ করতে হলো। তারপর আস্তে আস্তে করে উনি প্রথম 96-তে ক্ষমতায় আসলেন, তারপর কিন্তু ষড়যন্ত্র শেষ হলো না। 96 আসার পরেও 2001-এ আপনারা জানেন নির্বাচনে আমরা আবার ষড়যন্ত্রের শিকার হইলাম এবং আমাদেরকে আমাদের জিতা নির্বাচনটা থেকে আমাদেরকে বঞ্চিত করা হলো। তারপর তো 2 বছর, 5 বছর বিএনপি, 2 বছর আর্মি, 111-এর পরে যখন উনি 2009 সালে আবার আসলেন, তারপর একটানা উনি ক্ষমতায় থাকতে পেরেছেন এবং ওনার বাবার জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা, সেটা বাস্তবায়ন করার জন্য উনি কাজটা শুরু করেছেন। এবং আমি কিন্তু মনে করি যে যেহেতু এতদিন উনি ক্ষমতায় থেকেছেন, উনি এই কাজটা করতে পেরেছেন। উনি সবসময় একটা কথা বলেন যে 3.5 বছরে বঙ্গবন্ধু কিন্তু কিভাবে উনি সোনার বাংলা স্বপ্নটা বাস্তবায়ন করবেন, সেটার পরিকল্পনাটা কিন্তু বঙ্গবন্ধু প্রত্যেকটা খাতে কিন্তু ঠিক করে দিয়েছে। এখন এই 15 বছরে বঙ্গবন্ধুর যে পরিকল্পনাগুলি ছিল সেটাকেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বাস্তবায়ন করে বাংলাদেশকে এই জায়গায়, এই পর্যায়ে নিয়ে এসেছেন, আপনারা সবাই জানেন। আমাকে যখনই আমি বিদেশে যাই, আমাকে জিজ্ঞাসা করা হয় যে বাংলাদেশে তোমরা, এবং গতকালই আমি কিন্তু দিল্লিতে ছিলাম একটা মিটিংয়ে, সেখানে একটা অনেক বড় ব্যবসায়ীরা ছিলেন, দিল্লি ভারতের অনেক বড় বড় ব্যবসায়ীরা ছিলেন, সরকারি কর্মকর্তারা ছিলেন। আমাকে এই প্রশ্নটা গতকালও করা হয়েছে, অন্য সময় আমাকে করা হয়েছে যে বাংলাদেশে তোমাদের যে এই উন্নতিটা হয়েছে তোমরা কেমনে পেয়েছো? আমি বলছি এই কথা, একটাই কথা যেটা আরাফাত একটু আগে বলেছেন, এটা হলো জননেতা
জননেত্রী শেখ হাসিনার ম্যাজিক, এটা ওনার ম্যাজিকের কারণে আমরা কিন্তু আজকে বাংলাদেশ এই জায়গায় আমরা আসতে পেরেছি। তো আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে আমরা এক জায়গায় চলে এসেছি ওনার নেতৃত্বে, কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে কিন্তু আগাইতে হবে। ষড়যন্ত্র আব্দুল ভাই কিছুক্ষণ আগে বলে গিয়েছেন, ষড়যন্ত্রগুলি কিন্তু শেষ হয় না। আমাদের বিরুদ্ধে, জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে এবং উনি এই ষড়যন্ত্রগুলি আমরা মোকাবিলা করেছি। গত নির্বাচনে আপনারা দেখেছেন নানান রকমের ষড়যন্ত্র, বলা হয়েছিল নির্বাচন হবে না, নির্বাচন আমরা করতে পারবো না, সেটাও কিন্তু ওনার নেতৃত্বে আমরা ইনশাল্লাহ এটা করতে পেরেছি। এবং এই ষড়যন্ত্রগুলি মোকাবিলা করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হইতে হবে। এটা হলো আমি কিন্তু প্রথমেই আমি বলতে চাই। দ্বিতীয় হলো যে এখন সারা পৃথিবীতে, সারা বিশ্বে আমাদের দুটো বিরাট বড় চ্যালেঞ্জ আছে। একটা হলো আপনারা জানেন যে সারা বিশ্বে অনেক যুদ্ধগুলি হচ্ছে, যে কারণে আমাদের কোনো দোষ নাই, কিন্তু আমাদের সেই কারণে করলে আমাদের অর্থনীতির উপরে অনেক চাপ পড়তেছে। ইউক্রেন রাশিয়ার সাথে হচ্ছে, তারপর আমাদের গাজা ফিলিস্তিনে ইসরায়েল যে অত্যাচার করতেছে আমাদের মুসলমান ভাই বোনের উপরে, তাছাড়া আপনারা জানেন আমেরিকা চীনের মধ্যে টেনশন বাড়তেছে। এই সারা বিশ্বের যে জিও পলিটিক্যাল সিচুয়েশন হচ্ছে, এটাতে কিন্তু আমাদের চ্যালেঞ্জ আসতেছে, এটা আমাদের মোকাবিলা করতে হবে। এটা হলো প্রথমটা। দ্বিতীয়টা হলো যে আর এই স্পিডে আপনার প্রযুক্তিটা যেভাবে এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে আহমদ হোসেন ভাই কথা বলছিলেন টিকটক আর ফেসবুকের কথা। তো আমি আহমদকে বললাম যে এখন ফেসবুক আর টিকটক নিয়ে উনি পেরেশান হচ্ছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসতেছে, ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন কাজগুলি আমাদের উনি শুরু করবেন দেখতে, তখন তো আমরা টিকতে পারবো না। এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমার এমন একটা বক্তব্যটা তৈরি করা যাবে যে আপনারা আসলে বিশ্বাস করবেন যে এই বক্তব্যটা আমি দিয়েছি, আমার চেহারা, আমার কণ্ঠ সবকিছু, কিন্তু আসলে ওটা ভুয়া। এমন অনেকগুলি ভুয়া বক্তব্যগুলি আপনারা কিন্তু ইন্টারনেটে দেখতে পাচ্ছেন। যখন এটা শুরু হবে তো আমি জানি না তখন কি আমাদের কি অবস্থা হবে। তো এটাও একটা বিরাট বড় চ্যালেঞ্জ আসতেছে, যেটা আমাদেরকে ফেস করতে হবে। এর জন্য কিন্তু আমি মনে করি আমাদের যারা নতুন প্রজন্ম আছে, আপনারা যারা আমাদের সামনে যারা তরুণ তরুণীরা আছেন, আপনাদেরকে কিন্তু এই নতুন প্রযুক্তিটাকে কেমনে কিভাবে এটাকে ব্যবহার করে আমাদের ভালোর জন্য আমরা কিভাবে ব্যবহার করতে পারি, এটা আমাদেরকে শিখতে হবে। এটা আমাদেরকে যতটুকু সম্ভব আমাদেরকে এটার ফুল অ্যাডভান্টেজ দিতে হবে। আরেকটি আমি কথা বলতে চাই ঢাকা জেলার সম্বন্ধে, ঢাকা জেলা আওয়ামী লীগের সম্বন্ধে আমি বলতে চাই যে আমি আসলে আমাদের যোগ্য সভাপতি এবং আমাদের যে সাধারণ সম্পাদক আছে, দুজনকে আমি কিন্তু অনেক অভিনন্দন জানাতে চাই। আমি কিন্তু মনে করি যে আমরা আজকে ঢাকা জেলা সবসময় ইতিহাসে কিন্তু ঢাকা জেলায় সব আন্দোলনের ঢাকা জেলায় এগিয়ে আছে, ঢাকা জেলার নেতৃত্ব দিয়েছে, কিন্তু এখন আমরা আবার সেভাবে শক্তিশালী হয়ে যাচ্ছি এবং আমি অভিনন্দন জানাতে চাই। এবং আমি চাই যে আমাদের ঢাকা জেলাতে সংগঠনগুলি আছে, আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে আমরা যেন কাজ করিয়ে এগিয়ে যাই। কিছুদিন আগে আমাদের নির্বাচন হয়েছে উপজেলা দোহার নবাবগঞ্জ এবং কেরানীগঞ্জে, আর কিছুদিন পরে আপনার সাভার আর ধামরাইতে হইতে যাচ্ছে, 21 তারিখে হবে। নির্বাচনের সময় কিন্তু এটা স্বাভাবিক, যেহেতু প্রার্থীরা বেশি থাকে, কেউ এক প্রার্থীকে
সমর্থন দেয়, কেউ কেউ আরেক প্রার্থীকে সমর্থন দেয়। নির্বাচনের সময় কিন্তু অনেক রকমের কথা বলা হয়। আমি কিন্তু চাই যে নির্বাচন এখন আমাদের পিছনে, আমরা এখন নির্বাচনে কে কি বলেছে আমাদেরকে ভুলে যেতে হবে, আমাদেরকে সবাইকে আবার ঐক্যবদ্ধ ভাবে হয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এটাই হলো আমি চাচ্ছি। এবং আমি চাই যে এই কথাটা আমাদের দোহার নবাবগঞ্জ কেরানীগঞ্জে বাস্তবায়ন করবো, যেহেতু সেখানে নির্বাচন হয়ে গেছে এবং আমাদের সাভার ধামরাইতে নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচন সেখানেও শেষ হওয়ার পরে যেই জিতলো যেই হারলো, ওর পরে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে যেতে হবে। যেহেতু আমরা সবাই নৌকা করি, আমরা যেহেতু সবাই নৌকা করি, আমরা সবাই কিন্তু জননেত্রী শেখ হাসিনার সৈনিক। যেহেতু আমরা ওনাকে আমাদের ওনার নেতৃত্ব আমরা মানি, তো আমাদেরকে নিজেদের মধ্যে আমাদের কোনো ভুল বোঝাবুঝি থাকা উচিত না। আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে আমাদেরকে কাজ করতে হবে। আমি যেটা চাচ্ছি, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যাই, আসলে আপনাদেরকে একটা জিনিস বিশ্বাস করতে হবে, সবাইকে এটা মন থেকে আপনাদেরকে জানতে হবে যে বাংলাদেশে সবাই কিন্তু আওয়ামী লীগ করে, বাংলাদেশে কেউ বিএনপি করে এবং অনেক লোকজন আছে যারা নিরপেক্ষ আছে, তারা কোনো দল করে। আমরা আওয়ামী লীগ যারা আমরা করি, আমাদের প্রথম কাজটা হলো যারা নিরপেক্ষ আছে তাদের মন জয়ী করতে হবে, তাদেরকে বোঝাইতে হবে যে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্য এত কিছু করেছেন। উনি যখন বাংলাদেশের জন্য করেছেন, তার মানে কি শুধু আওয়ামী লীগের জন্য করেছেন, নাকি যারা নিরপেক্ষ আছে, যারা বিএনপি করে, সবাই কিন্তু লাভবান হয়েছেন এই উন্নতির জন্য। এই কথাটাই আমাদেরকে ওনাদের কাছে গিয়ে ওনাদেরকে বোঝাইতে হবে এবং ওদের মন জয় করতে হবে। এবং এটা সম্ভব তখনই যখন আমরা ঐক্যবদ্ধ থাকি। যদি আমরা নিজেদের মধ্যে গ্রুপিং করে যদি আমরা সময় নষ্ট করতে থাকি, তাহলে যারা নিরপেক্ষ আছে তাদের আমরা মন জয় করতে পারবো না। তো আমি আপনাদের সবাইকে কিন্তু অনুরোধ করবো, আমাদের ঢাকা জেলার যারা নেতৃবৃন্দ আছে, যারা কর্মীরা আছেন, আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা কিন্তু আগামী নির্বাচন, যদিও মনে হচ্ছে অনেক সময় আছে, 5 বছর পরে হবে, কিন্তু সময় খুব তাড়াতাড়ি চলে যায়। না দেখতে দেখতে আপনার আগামী নির্বাচন চলে আসবে। তার আগে কিন্তু আমাদের সংগঠনটাকে শক্তিশালী করতে হবে, ঐক্যবদ্ধ ভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। আমি শুধু এতটুকুই বলতে চাই যে জননেত্রী শেখ হাসিনা আসলে উনি যদি দেশে ফিরতেন না, তাহলে যে কথাগুলি বলা হয়েছে আমাদের কি অবস্থা হইতো সেটা আমরা কেউ কল্পনা করতে পারি না। উনি দেশে ফিরে এবং আমার কাছে যে জিনিসটা, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উনি যে পরিশ্রম করেন, যেভাবে উনি দেশের জন্য কাজ করেন, এই জিনিসটা কিন্তু আমাদের চোখে দেখা। এবং আমি মনে করি আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক কিন্তু আমাদের ভাগ্য খুবই ভালো যে জননেত্রী শেখ হাসিনার মতন একটা আমরা নেতা পেয়েছি, এমন একটা পেয়েছি। ওনার দীর্ঘদিন আমি কিন্তু দীর্ঘজীবন ওনার আমি কামনা করছি। উনি ভালো যেন থাকেন, যেটা সুস্থ থাকেন, আর আমাদেরকে উনি অনেকদিন যেন আমাদেরকে নেতৃত্ব দিতে থাকেন এবং বাংলাদেশকে যে এখন স্মার্ট বাংলাদেশ, এখন ওনার কথাটা হলো সোনার বাংলা। আমি এখন বলি ওনার এখন স্বপ্নটা হলো স্মার্ট সোনার বাংলা। ইনশাআল্লাহ আমরা কিন্তু বাংলাদেশে আমাদের অর্জন করবো। এই কয়েকটি কথা বলে আমি আর বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখী থাকবেন, এই কামনা করে আমি